বেঙ্গল নিউজগ্রাফে আপনাকে স্বাগত এবং নমস্কার। নমস্কার। এসএসসি মামলায় একের পর এক শুনানি হয়ে যাচ্ছে কিন্তু কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। এই মামলার আসল পরিস্থিতি কি এবং ভবিষ্যতে কি কি হতে পারে আপনি মনে করছেন, যদি একটু আমাদের দর্শকদের বলেন। দেখুন, প্রথমেই বলি এসএসসি মামলার শুনানি শেষ হয়ে গেছে, ফলে যতগুলো শুনানি হওয়ার ছিল সেটা শেষ হয়ে গেছে। মামলা এখন রায়দানের জন্য স্থগিত রয়েছে। কলকাতা হাইকোর্ট কোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল এবং তার পক্ষে একেবারে সুচিন্তিত যুক্তি ছিল। সুপ্রিম কোর্টের সামনে যখন মামলাটি যায় তখন সুপ্রিম কোর্ট নির্দিষ্ট একটা কতগুলো প্রশ্ন করে। প্রথম প্রশ্নটি যেটি সব থেকে পার্টিনেন্ট সেটা হচ্ছে যোগ্য অযোগ্যের ফারাক করা অর্থাৎ পৃথকীকরণ করা সম্ভব কিনা। বারবার এই প্রশ্ন এসছে এবং তার সাপেক্ষে আমাদের যুক্তি ছিল যে দেখুন, তিনটে আর্টিকেল 12 অথরিটি অর্থাৎ রাজ্য, এসএসসি এবং বোর্ড তারা যে তথ্য দিচ্ছে সেই তথ্যের মধ্যে বিস্তর গরমিল রয়েছে। একজন বলছেন 4327 জনের অবৈধ নিয়োগ রয়েছে, একজন বলছেন 5485, আর একজন বলছেন 5189। তাহলে সংখ্যার বিস্তর ফারাক। শুধু তাই নয়, এই যে ধরুন অযোগ্য চাকরি প্রাপক, এটা ধরা পড়ে যাওয়ার পরে সরকার তাদের চাকরি বাঁচার জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন এবং তারা এসএসসিকে দিয়ে এভিডেভিট করিয়েছেন যে দেখুন, এই যে ইললিগাল অ্যাপয়েন্টি রয়েছে সেগুলোকে চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট সেটি ব্যবহৃত হবে। সরকার যদি এই ধরনের কাজ করেন তাহলে সেই সরকার কি করে সঠিক তথ্য দেবেন, কি করে সেই সরকার সঠিক ব্যক্তিকে নিয়োগ করবে। আমাদের পক্ষ থেকে দেখুন, যে তথ্যগুলো এসএসসি দিয়েছে সেগুলো মূলত বলা হচ্ছে যে রিট পিটিশনের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে আর সিবিআই যে তথ্য দিয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে নিয়োগকারী সংস্থা হচ্ছে তারা কারা, রেকমেন্ডেটরি অথরিটি এসএসসি, অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে বোর্ড। তারা যদি প্রকৃত তথ্য না দেয় তাহলে এই তথ্য পাওয়া কিন্তু অসম্ভব, কারণ সিবিআই তো আর নিয়োগকারী সংস্থা নয়, সে তদন্তকারী সংস্থা। সে তদন্ত করে ওএমআর শিটের ম্যানিপুলেশন বের করেছে, ওএমআর শিটের প্রাপ্ত নাম্বার 053 হয়েছে। কিন্তু সেই 53 পাওয়ার ফলে ধরুন কতজনকে, এই যে ধরুন রেশিও ভায়োলেশন করে কতজন চাকরি পেয়েছে, ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন রয়েছে, সে তথ্য সিবিআই বলেছে, কিন্তু কতজনের ইন্টারভিউর মার্কসের ম্যানিপুলেশন সেটা কি করে বলবে। তারপরে ধরুন ইন্টারভিউর মার্কসের পরে ধরুন টাইপিং টেস্টের মার্কসের ম্যানিপুলেশন রয়েছে, সিবিআই বলেছে, কিন্তু কতজনের রয়েছে সেটা কি করে বলবে। সেটা তো দিতে হবে এসএসসিকে সেই তথ্য। ফলে এই তথ্যগুলো দেননি। যেমন ধরুন ওরা এসএসসি বলছে যে ভ্যাকেন্সি, অতিরিক্ত ভ্যাকেন্সিতে নিয়োগই হয়নি, অথচ আমরা কি দেখছি সিবিআই রিপোর্টে লেখা আছে স্পষ্টতভাবে রিটেন সাবমিশনে যে নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসের ভ্যাকেন্সি এই রিক্রুটমেন্ট প্রসেসে ইউজ হয়েছে। কতজনের এরকম ভ্যাকেন্সি ইউজ করা হয়েছে, কতজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, কোনো তথ্য দেননি। ফলে তথ্য না দেওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই তথ্য চাপার জন্য, কেন তারা তথ্য চাপছেন সব থেকে ভালো বলতে পারবেন এসএসসি, বোর্ড এবং সরকার। কিন্তু সেই তথ্য না দেওয়ার জন্য পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা প্রভূত হয়ে উঠছে, এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। আমি মনে করি এই নিয়োগ প্রক্রিয়ায় অনেকেই যোগ্য রয়েছেন, কিন্তু কে যোগ্য কে অযোগ্য সেটা বাছাই করে দিতে হবে তো এসএসসিকে, বোর্ডকে, সরকারকে। তারা যদি না দেন, এবং আমি সবদিকে অবাক হয়ে যাচ্ছি যে এসএসসির উপর দায়িত্ব ছিল যোগ্য চাকরি প্রাপক বাছার, তারা আদালতে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলছে 5485 জন্য ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তার অর্থ হলো যে অযোগ্য ব্যক্তিকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তারপরে তারা কোন মুখে বলেন, এই সরকারটি বা যিনি মাথা আছেন তিনি কোন মুখে কোনো সরকার চালাচ্ছেন, আমার সত্যি সত্যি অবাক হতে হয়। কিন্তু নির্লজ্জের মতো সরকার চালাচ্ছে। এটা একেবারেই দেখুন, এরকম একটা ললেস সিচুয়েশন তৈরি হয়েছে, এরকম একটা স্ট্যাটুটরি যে প্রভিশন সেগুলোকে একেবারে বাইপাস করে, সেটাকে ডিভোর্স করে অ্যাপয়েন্টমেন্ট হয়ে চলেছে গোটা রাজ্য জুড়ে। এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। দেখুন, যেহেতু সিএবি হয়েছে মামলা, আমি চাইছি অতি দ্রুততার সঙ্গে এই রায়দান হোক। নিশ্চিতভাবেই আমরা সেই রায়ের জন্য অপেক্ষা করছি। বিধানসভায় শুভেন্দু অধিকারী সহ আরও 3 জনকে সাসপেনশন লেটার দেওয়া হলো। বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন পশ্চিমবঙ্গ যে এখনো শান্ত আছে এটাই যথেষ্ট, ওনার প্ররোচনায় পা দিলে অশান্তি লেগে যেতে পারে। কিভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি গণতান্ত্রিক পরিসরে চর্চাই হচ্ছে সর্বশেষ বস্তু এবং যে কোনো মুহূর্তে এই ডায়ালগ চালিয়ে যেতে।
কিন্তু গণতন্ত্রে আপনি বিরোধীদের বলতে দেবেন না, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আর পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার দায়িত্ব, ল অ্যান্ড অর্ডারের এই সিচুয়েশন সঠিক রাখার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। বিমানবাবু যদি এই কথা বলে থাকেন তাহলে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা থ্রেটের মুখে পড়ছে কারোর দ্বারা, কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারছেন না সরকার। সেটা তো সরকারের ব্যর্থতাকে প্রকট করে। যদি বলেন যে ওনার জন্য শান্তি বিঘ্নিত হচ্ছে, অথচ যে শুধুমাত্র বিধানসভা থেকে সাসপেন্ড কেন, তাহলে তাকে আরও অন্য ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। এটা তো বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন, বিধানসভার যিনি কাস্টোডিয়ান তিনি। কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকার, তার যদি যার জন্য ধরেন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত তো পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ সরকার কী ব্যবস্থা নিয়েছে বলুন? পুলিশ কী ব্যবস্থা নিয়েছে বলুন? তাহলে তো বিমানবাবুর বক্তব্যে তো পুলিশি ব্যবস্থা যে নেওয়া হয়নি, পশ্চিমবঙ্গ সরকার যে ব্যর্থ, সেটা তো বিমানবাবুর কথা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা এখন দেখছি রাজ্যের দিকে দিকে দুর্নীতি, স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে মাথার উপরে ছাদটুকু নিয়েও দুর্নীতি। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে এবং প্রশাসনের ঠিক কি ভূমিকা এখানে? দেখুন, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেই সরকারটি হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতীদের সরকার। এটা হচ্ছে শওকত মোল্লাদের সরকার, পার্থ চ্যাটার্জিদের সরকার। বোমবাঁধা শওকত আর টাকা খাওয়া পার্থ, এদের হচ্ছে সম্পদ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে কমফোর্টেবল ফিল করেন। পরেশ অধিকারী, পার্থ চ্যাটার্জি, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমফোর্ট জোন। মানিক ভট্টাচার্য, এগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমফোর্ট জোন। ফলে এই কমফোর্ট জোনে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তাই পশ্চিমবঙ্গে যা হওয়ার তাই হবে। পশ্চিমবঙ্গে তাই হচ্ছে। প্রতিদিন দেখছেন তৃণমূলকে মারছে, প্রতিদিন দেখছেন প্রতিটি নিয়োগে দুর্নীতি, প্রতিদিন দেখছেন নেতারা জেলে যাচ্ছে। মানে পশ্চিমবঙ্গের বর্তমানে সংবাদপত্রকে তো একটা জিনিসই দেখাতে হয়, কোন নেতা কবে জেলে গেল আর কোন নেতা কবে জেল থেকে বেরোলো। পশ্চিমবঙ্গের সংবাদপত্রের এই মুহূর্তে তো অন্য কোনো কাজ বেছে নেওয়াও কঠিন। এই দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে, কর্মসংস্থান নেই, সাধারণ জনগণের ইস্যু তুলবেন কি করে? আপনাদের দোষ নেই, কি করবেন? একটা দুর্নীতিগ্রস্ত সরকার, এই নেতা জেলে গেল, তারপরে আবার ওই নেতা জেল থেকে বেরোলো, আবার আর এক নেতা জেলে গেল, তারপর আর এক নেতা জেল থেকে বেরোলো। এই তো আপনাদের খবর করতে হচ্ছে, কি করবেন? জেলে যাচ্ছে তাই করছেন আপনারা। একদিকে যেমন তৃণমূলে মাঠ দাঙ্গা লাগছে, আপনি যেটা এক্ষুনি বললেন, অন্যদিকে বিজেপিতেও কিন্তু একই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি উঠে আসছে। তাহলে কি কেন্দ্র আর রাজ্যের একই হাল? তাহলে 2026-এ কি হতে চলেছে? দেখুন, আমি মনে করি 2026-এ ধর্মনিরপেক্ষ শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, এবং আমি মনে করি ধর্মনিরপেক্ষ এই শক্তিকে গুরুত্বপূর্ণ রোল প্লে করার জন্য তৃণমূল বিজেপি বাদ দিয়ে সমস্ত শক্তিকে এক জায়গায় আসা উচিত। আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এই তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় আসার জন্য আমি একজন আইনজীবী হিসাবে, এই রাজ্যের একজন বাসিন্দা হিসেবে আহ্বান করছি যে সেখানে সকলে এক জায়গায় আসুন। বাম, কংগ্রেস, আইএসএফ, অন্যান্য যা শক্তি রয়েছেন সমস্ত শক্তি এক জায়গায় আসুন। তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে, এই দুটো শক্তি বাদ দিয়ে যত শক্তি রয়েছে সবাই একটা কমন প্ল্যাটফর্মে আসুন। আমি মনে করি 2026-এ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ধর্মনিরপেক্ষ শক্তি। কারণ আমি মনে করি বিজেপি এবং তৃণমূল উভয়েই সাম্প্রদায়িকতার রাজনীতি করে, উভয়েই ধর্মনিরপেক্ষতার প্রতি তারা একেবারেই ন্যায্যতার সঙ্গে, তারা ধর্মনিরপেক্ষতার সঙ্গে নেই, তারা আসলে ধর্মনিরপেক্ষতার থ্রেট। তাই আমি মনে করি এই দেশের ধর্মনিরপেক্ষতার যে স্পিরিট, সেটাকে আপহোল্ড করার জন্য, এই দুর্নীতিগ্রস্ত সরকার থেকে এই পশ্চিমবঙ্গের মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটি কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যম দিয়ে, একটি কমন প্ল্যাটফর্ম থেকে এই ধর্মনিরপেক্ষ শক্তির লড়াই দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং আগামী বিধানসভায় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। কেটে গেছে 6 মাসেরও বেশি সময়, এখনো অভয়া পেল না সুবিচার। তাহলে কি সুবিচারের আশা করাও সাধারণ মানুষের আর কোনো বলবো, তাদের কি সুবিচারের আশা করাটাও এখন অপরাধ, বা তারা কি সুবিচারের আশাটাও করতে পারবে না? দেখুন, এই দায় জনগণেরই। জনগণ যদি সুবিচার চান, প্রথমে আপনাকে নিজের প্রতি সুবিচার করতে হবে। আপনি যদি বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদীকে, তাহলে আপনি সুবিচার পাবেন কি করে? আপনাকে নিশ্চিতভাবে, দেখুন, সুবিচার পেতে গেলে সঠিক তদন্ত হতে হবে। তদন্তকারী সংস্থা কারা? রাজ্যের তদন্তকারী সংস্থা বা কেন্দ্রের তদন্তকারী সংস্থা। রাজ্যের তদন্তকারী সংস্থার দায়িত্বে কারা? রাজ্যের সরকার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দায়িত্বে কারা? কেন্দ্রীয় সরকার।
আপনি তারা রিপোর্ট করবে প্রধানমন্ত্রীর কাছে বা রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে বা পুলিশ মন্ত্রীর কাছে, অথচ আপনি মনে করবেন যে এই বর্তমানের যে সেট বর্তমানে যারা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত রয়েছে তারা থাকলে আপনি সুবিচার পাবেন, কখনো সম্ভব নয়। আদালতের তো কোনো নিজস্ব তদন্তকারী সংস্থা হয় না, ফলে আপনাকে সঠিক এক্সিকিউটিভ নির্বাচিত করতে হবে, আপনার বিচারটা ঠিক করতে হবে, আপনি কাকে ভোট দেবেন সেটা প্রথমে ঠিক করতে হবে, তবেই আপনি সুবিচার পাবেন। নিজে যদি সুবিচার না করতে পারেন আপনি কখনো সুবিচার পাবেন না। আমি একজন আইনজীবী হিসাবেও বলছি, তার কারণ আপনি জুডিশিয়ারির কাছ থেকে যদি মনে করেন সমস্ত রোগ যত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যত রোগ হচ্ছে সমস্ত রোগের একমাত্র ওষুধ হচ্ছে, একমাত্র প্যানাসিয়া হচ্ছে এই জুডিশিয়ারি, তাহলে ভুল ভাবছেন। তাহলে এক্সিকিউটিভের প্রয়োজন হতো না, তাহলে লেজিসলেটরের প্রয়োজন হতো না। এক্সিকিউটিভ লেজিসলেটরের নির্দিষ্ট রোল রয়েছে, তারা যদি সঠিক রোল প্লে করে সেই জন্য আপনার জনগণের সঠিক দায়িত্ব রয়েছে, আর জনগণের দায়িত্ব হচ্ছে সঠিক এক্সিকিউটিভ বেছে নেওয়া, সঠিক লেজিসলেটর বেছে নেওয়া। এই দায়িত্ব আপনি পালন করুন, তাহলেই সব কিছু সঠিক হবে, নাহলে কোনো কিছু সঠিক হবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার।